এখনই। তো আলোচনার শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে কথা বলবো এটা হচ্ছে হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আজকে রাশেদুল, কেমন আছো ভাইয়া? তো এই অধ্যায়টা আমাদের অ্যাকাউন্টিং এ মোস্ট ইম্পর্ট্যান্ট অধ্যায়গুলোর মধ্যে একটা। সো এটাকে আমরা বলতে পারবো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। আর এই অধ্যায়টা কেন এত বেশি গুরুত্বপূর্ণ সেই বিষয়টা নিয়ে ব্যাখ্যা দিতে গেলে আমরা অনেক ধরনের ব্যাখ্যায় যাব। তবে এই অধ্যায়টা থেকে আমাদের মিনিমাম 15 নাম্বার কমন আসবে। ওকে। সো প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, যারা যারা লাইভে যুক্ত আছো, এই ক্লাসটাকে আমরা এমনভাবে শিখবো যাতে করে আমাদের এই অধ্যায়টাতে আর কোনো প্রবলেম না থাকে। তো শুরুতে আমরা জানি আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আমরা রীতিমতো যেটা করি আমার ক্লাসে যেটা হয় তোমরা জানো, প্রথমে আমরা একটু বেসিক আলোচনা করি, এরপর আমরা সৃজনশীল প্রশ্ন সমাধান করি, সর্বশেষ আমরা এমসিকিউ সলভ করি, যাতে করে একটা স্টুডেন্টের হুম কোনো ধরনের কোনো প্রবলেম আর না থাকে। সো আমরা ধারাবাহিকভাবে বেসিক আলোচনা শিখব, এরপরে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন সমাধান করব, সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করব। এর পাশাপাশি আমরা এটাকে কি করব, এটাকে এমনভাবে আলোচনা করব যাতে এই অধ্যায়ের এমসিকিউ গুলা থেকে আমাদের 5 থেকে 6টা এমসিকিউ আসবে ইনশাল্লাহ। এইচএসসি 26 যারা আছো তাদের সবগুলা প্রশ্ন কমন পড়ে যাবে, একটাও প্রশ্ন যে আনকমন হবে না। অর্থাৎ আমার এই 3টা ক্লাস করবা যারা, তাদের এই অধ্যায় রিলেটেড আর কোনো প্রবলেম থাকবে না। তো শুরুতে আমরা একটা বিষয় একটু জানবো তোমাদের কাছে, সেটা হচ্ছে দেখো ভাইয়া, আমরা শুরুতে বলেছি আর্থিক বিবরণী বিশ্লেষণ। এই আর্থিক বিবরণী বিশ্লেষণের প্রথম যে শর্তটা, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে 2টা সৃজনশীল আসে। এখান থেকে যারা শর্ট সিলেবাসে আগে ক্লাস করেছো তাদের কমপক্ষে 2টা সিকিউ আসতো। তো শর্ট সিলেবাসে যারা ক্লাস করেছো তাদের সিকিউ অলমোস্ট 2টা আসতো। এখন যারা লং সিলেবাস মানে ফুল সিলেবাস যারা করবা, তাদের একটা তো 100% আসবেই, পাশাপাশি ভাগ্য ভালো হলে আরেকটা প্রশ্ন পেতে পারো। সেই আলোচনা আমরা পরে যাব। সো আমরা এই বিষয়টা সেজন্যই বলবো আমরা আগে প্রথমত এই অধ্যায়টা আমরা একটু ক্লিয়ার করে ফেলি। তো আর্থিক বিবরণী বিশ্লেষণ বলতে আমরা একটা বিষয় জানি, একটা ব্যবসা প্রতিষ্ঠানের ভাইয়া আর্থিক বিবরণী মূলত 4টি। কয়টি ভাইয়া? 4টি। কি কি? আমরা সবাই জানি আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, খেয়াল করবা, এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে মালিকানা সত্ত্ব বিবরণী, আর কোম্পানির ক্ষেত্রে সেটা হয় শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণী, আর নগদ প্রবাহ বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্ত পত্র। তাহলে একটা কোম্পানির যে আর্থিক বিবরণী, 4টি আর্থিক বিবরণী আছে, এটাও একটা এমসিকিউর প্রশ্ন। সো এখান থেকে আমরা সব সময় একটা বিষয় মাথায় রাখবো, জুম লিঙ্কটা চাচ্ছ, আচ্ছা জুম অ্যাপের লিঙ্কটা যদি দিতে চাই সেক্ষেত্রে আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, 1 মিনিট একটু লাইনে থাকো, আমি জুম অ্যাপের লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। যারা ডিরেক্ট কথা বলতে চাও, ক্লাস সরাসরি কথা বলতে চাও, সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব প্রত্যেকে আমাদের সাথে কথা বলতে পারো। অর্থাৎ এই অধ্যায় রিলেটেড যদি তোমার কাছে কোনো প্রশ্ন থাকে, তুমি যদি চাও যে কোনো প্রশ্ন করতে স্যারকে, হ্যাঁ, সেক্ষেত্রে তোমরা জুম অ্যাপের লিঙ্কে যুক্ত হয়ে আমার সাথে ডিরেক্ট কথা বলতে পারবা, কোনো প্রবলেম নাই। তো সেক্ষেত্রে আমি জুম অ্যাপের লিঙ্কটাও তোমাদেরকে দিয়ে দিচ্ছি, 1 মিনিটে জাস্ট আমি তোমাদেরকে জুম অ্যাপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। যারা জুম অ্যাপে লিঙ্ক চাচ্ছ আমি গ্রুপেই দিয়ে দিলাম, তোমরা যুক্ত হতে পারো। ওকে, আমি গ্রুপে জুম অ্যাপের লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা চাইলে যুক্ত হতে পারো যে কোনো সময়। সো আমরা আলোচনায় চলে যাব। দেখো, আহ আলোচনা এখন যে পর্যায়টা সেখানে হচ্ছে আর্থিক বিবরণী কয়টা ভাইয়া? আমরা বলেছি আমাদের আর্থিক বিবরণী হচ্ছে 4টি। কি কি ভাইয়া? আয় বিবরণী বা বিশদ বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী বা কোম্পানি হলে শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণী। হ্যাঁ, 27 যারা আছে তাদের একটা কমন পড়বে 100%। তবে এর ক্ষেত্রে আমি যখন ফাইনাল সাজেশন দিব তখন এই জিনিসটা তোমাদের ক্লিয়ার করব যে এখান থেকে চাইলে 2টা প্রশ্ন আসতে পারে, কেন আসবে সেটার ব্যাখ্যাও আমি দেব পরে। ওকে, নগদ প্রবাহ বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী, এই 4টা বিবরণী, এগুলাকে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের এই বিবরণীগুলার আর্থিক অবস্থা নির্ণয় করব, করার পরে ভবিষ্যতে এই ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থা কিরকম হবে সেটা নির্ধারণ করব। সেটা নির্ধারণ করার যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। অর্থাৎ আমাদের এই প্রতিষ্ঠানের যে আর্থিক বিবরণীগুলোকে আছে সেগুলাকে আমরা বিশ্লেষণ করব। ওকে, এখন আর্থিক বিবরণী বিশ্লেষণের উদ্দেশ্যটা কি ভাইয়া? উদ্দেশ্যটা খুবই মহৎ উদ্দেশ্য। হ্যাঁ, উদ্দেশ্যগুলা কি কি আমরা যদি একটু সংক্ষেপে আলোচনা করে নিই। দেখো, উদ্দেশ্যগুলা কিন্তু আমাদের একটু জানতে হবে। যেমন প্রথম উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আর্থিক বিবরণীর প্রথম উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা যাচাই করা। এরপর হচ্ছে তারল্য যাচাই করা, একটা ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন কতটুকু সেটা আমরা জানতে পারবো আর্থিক বিবরণী বিশ্লেষণ করে। তারল্য কতটুকু
চলমান ধারা বা গতি যাচাই জানতে পারবো, বিনিয়োগের সম্ভাব্যতা জানতে পারবো, আর্থিক সচ্ছলতা জানতে পারবো, ব্যবস্থাপনার দক্ষতা জানতে পারবো, এরপরে ভবিষ্যৎ কর্মপন্থা এবং কৌশল জানতে পারবো বা নির্ধারণ করতে পারবো। এই বিষয়গুলা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন এই বিষয়গুলা জানার জন্য আমরা কিছু অনুপাত নির্ণয় করব, সেই অনুপাতগুলা নিয়ে আজকে মূলত কথা বলবো। সো আজকের ক্লাসটা যারা করবা, আমি এতটুকু এনশিওর করতে পারবো এই ক্লাস শেষে এই অধ্যায় রিলেটেড আর কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না। এর আগে আমরা যারা ফাইন্যান্সের ক্লাসটা করেছি তারা একটা বিষয় জানি যে আমরা আর্থিক বিবরণী কৌশল, আর্থিক বিবরণী বিশ্লেষণের কৌশল আমরা তিনটা পড়েছি। কি কি? উলম্ব বা খাড়াকালি বা সম আকার বিশ্লেষণ, একটা হচ্ছে আনুভূমিক বা সমান্তরাল বিশ্লেষণ, আর একটা হচ্ছে অনুপাত বিশ্লেষণ। তো দেখো, আমি একটা কথা বলেছি, আনুভূমিক বা সমান্তরাল বিশ্লেষণ মানে কি? মনে করো 2025 সালের একটা আর্থিক বিবরণী থাকবে, আবার 2026 সালের একটা আর্থিক বিবরণী থাকবে। তো 25 সালের আর্থিক বিবরণীর সাথে, ধরো 25 সালের আর্থিক বিবরণীতে বিক্রয় আছে, এই বিক্রয়ের সাথে 26 সালের বিক্রয় আমরা কি করব? একটা তুলনা করব। এটাকে বলা হয় ভাইয়া কি? আনুভূমিক বিশ্লেষণ বা সমান্তরাল বিশ্লেষণ। অথবা 25 সালের ক্রয়ের সাথে আমি 26 সালের ক্রয়ের তুলনা করব, এটাকে আমরা বলবো কি বিশ্লেষণ? আনুভূমিক বিশ্লেষণ। আর উলম্ব মানে হচ্ছে আমরা 2025 সালেরই অঙ্ক করব, এই 25 সালের ধরো বিক্রয় আছে, এই বিক্রয়কে, বিক্রয়ের সাথে আমরা বিক্রয়ের বিপরীতে ক্রয় বা পরিবহন বা শুল্ক বা মজুরি, এই প্রত্যেকটা জিনিসকে বিক্রয় দিয়ে ভাগ করে তুলনা করব। অর্থাৎ একই বছরের আর্থিক বিবরণীর একটা উপাদানের সাথে বা একটা হিসাবের সাথে অন্য হিসাবের তুলনা, সেটাকে আমরা বলি হচ্ছে উলম্ব বা খাড়াখালি বিশ্লেষণ বা সম আকার বিশ্লেষণ, যেটাকে আমরা ভার্টিক্যাল বা কমন সাইজ অ্যানালাইসিস বলি। আরেকটা হচ্ছে আমাদের কি বা সমান্তরাল বিশ্লেষণ বা হরিজেন্টাল বিশ্লেষণ, যেটাকে আমরা কি করি? একাধিক বছরের আর্থিক বিবরণীর সম আকারের হিসাবগুলোর তুলনা করে থাকি। সো এই বিষয়টা আমরা বুঝতে পেরেছি। আর ফাইনালি আমরা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে অনুপাত বিশ্লেষণ বা রেশিও অ্যানালাইসিস, যেটা নিয়ে আমরা কথা বলবো। এই অনুপাত বিশ্লেষণ মানে হচ্ছে একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের আমাদের গাণিতিক সম্পর্ক থাকবে, একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের যে গাণিতিক সম্পর্ক, সেটাকে বিচার বিশ্লেষণ করার সার্বিক প্রক্রিয়াটাকে আমরা বলবো মূলত অনুপাত বিশ্লেষণ। তো এই ছিল আমাদের বিশ্লেষণ নিয়ে কথাবার্তা। আমরা এখন চলে যাব অনুপাত কি। প্রথম যে প্রশ্নটা আমাদের একটু জানতে হবে ভাইয়া, সেটা হচ্ছে অনুপাত কি। দেখো, একটু কাইন্ডলি আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকে ক্লাসটাকে একটু শেয়ার করে দাও, তাহলে আমরা টানা কিন্তু কন্টিনিউয়াস ক্লাস চালাবো। আর যদি ক্লাসগুলোতে রেসপন্স কম আসে, সেক্ষেত্রে ক্লাস হয়তো ওইভাবে কন্টিনিউ হবে না। রমজান মাস তো, সেক্ষেত্রে এত কষ্ট করে ক্লাস নিয়ে যদি রেসপন্স না পাই তাহলে ভালো লাগে না। অনুপাত মানে আমি একটা কথা বলেছি, ধরো ধরো আমি যদি বলি সিটি কলেজ, তো সিটি কলেজের, মনে করো সিটি কলেজের মনে করো ছাত্র আছে হচ্ছে ধরো সাপোজ 500, ছাত্রী আছে ধরো, আমি ধরে নিলাম 400, কথার কথা, যদিও বর্তমানে ছাত্র চেয়ে ছাত্রী বেশি। তো সেক্ষেত্রে আমাদের এটা কি হবে? আমি যদি বলি সিটি কলেজের ছাত্রছাত্রীর অনুপাত কত, তাহলে কি করব? আমরা এভাবে লিখবো ছাত্র অনুপাত ছাত্রী। তাহলে ছাত্র অনুপাত ছাত্রী মানে ছাত্র কত? 500, অনুপাত ছাত্রী কত? 400। তাহলে খেয়াল করো, এই যে একটা বিষয়ের সাথে কেউ কিছু বলবা, ডিরেক্ট চাইলে কথা বলতে পারো। তাহলে ছাত্রের সাথে ছাত্রীর অনুপাত, তাহলে এটাকে আমরা কি করতে পারি? এটাকে আমরা ছোট করতে পারি, এই শূন্য শূন্য কাটা, এই শূন্য শূন্য কাটা, তাহলে এটাকে ছোট করলে কত হয়? 5:4। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 4/5। তাহলে কি হচ্ছে? একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের যে গাণিতিক সম্পর্ক বিদ্যমান, সেটা বিচার বিশ্লেষণ হচ্ছে সার্বিক প্রক্রিয়াকে আমরা অনুপাত বিশ্লেষণ বলি। আর একটা বিষয়ের সাথে যে আরেকটা বিষয়ের গাণিতিক সম্পর্ক, সেটাই হচ্ছে অনুপাত। আর মাথায় রাখবা, এই অনুপাত থেকে আমরা একটা কি পাই? ভগ্নাংশ পাই। সেক্ষেত্রে আমরা এগুলো ছোটবেলায় পড়ে এসেছি যে অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ। তাহলে অনুপাতের বিষয়টা বুঝলাম। আর অনুপাত বিশ্লেষণ কি? এই যে এই জিনিসের সার্বিক তুলনা করে আমরা পর্যালোচনা করে ওই কলেজের সার্বিক অবস্থা নির্ণয় করব, সেটাই হচ্ছে অনুপাত বিশ্লেষণ। আর মাথায় রাখবা, অনুপাত যেহেতু একটা ভগ্নাংশ, আমরা অনুপাতের যতগুলা সূত্র পাবো সবগুলা সূত্রই আমরা ভগ্নাংশ আকারে দেখবো। কথা বুঝতে পেরেছো? তাহলে অনুপাতের সূত্রগুলো আমরা কিন্তু ভগ্নাংশ আকারে দেখব, কারণ অনুপাত একটা ভগ্নাংশ। আশা করি অনুপাত কি এবং অনুপাত বিশ্লেষণ কি আমি সংক্ষেপে আলোচনা করলাম। এখন আসবো আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ যে আলোচনা, সেটা হচ্ছে অনুপাতের শ্রেণীগুলো। ভাইয়া, আমি এর আগে একদিন বলেছি যে অনুপাতের শ্রেণীগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই অনুপাতের শ্রেণী নিয়েই আমাদের এমসিকিউতে সবচেয়ে বেশি ঝামেলা লাগে। সো আমি রিকোয়েস্ট করবো অনুপাতের শ্রেণী নিয়ে যাতে ঝামেলা না লাগে, সেই
বিষয়টা আমরা একটু মাথায় রাখবো। প্রথমত দেখো, অনুপাত বিশ্লেষণে যদি আমি একটু থিঙ্কিং করি তোমাদের সাথে, বা একটু এটাকে যদি আমরা কম্পারিজনে যাই, তাহলে একটা দেখবো 4টা ভাগে আমরা অনুপাতগুলোকে ভাগ করব। কয় ভাগে? 4 ভাগে। একটা হচ্ছে স্বল্প মেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতার অনুপাত, বা দায় পরিশোধ ক্ষমতার অনুপাত, বা তারল্য অনুপাত। ওকে, কেউ প্রশ্ন করলে হাত তুলেছো, একজন প্রশ্ন করতে পারো, প্রশ্ন করতে পারো। সিয়াম, কোনো প্রশ্ন থাকলে করতে পারো। স্যার, তারল্য অনুপাত নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি সূত্র যে তড়িৎ সম্পদ ডিভাইড বাই চলতি দায়, কিন্তু আমরা তড়িৎ দায় লিখি না কেন? আচ্ছা, ব্যাখ্যা দিচ্ছি। আমি এই প্রশ্নটার ব্যাখ্যা একটু পরে দিচ্ছি, আমি এই আলোচনাটাকে একটু শেষ করে নিই, তোমার প্রশ্নটা আমার মাথায় থাকলো। স্বল্প মেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতা অনুপাত, বা দায় পরিশোধ ক্ষমতা অনুপাত, বা তারল্য অনুপাত, এটা হচ্ছে প্রথম অনুপাত। এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ অনুপাতগুলোর মধ্যে একটা। এখানে আমরা 2টা বা 3টা অনুপাত শিখবো, তাহলেই আমাদের কমন পড়ে যাবে। এর পাশাপাশি হচ্ছে কর্মতৎপরতা অনুপাত, বা কার্যকারিতার অনুপাত, এটাকে আমরা অনেক সময় বলি দক্ষতা যাচাই অনুপাত। এই দক্ষতা যাচাই অনুপাত হচ্ছে আমাদের 5 থেকে 6টা আমরা শিখবো। 4টা শিখলে আমাদের মধ্যে কমন পড়ে যাবে, আমি সেভাবে 4টা শিখাবো। মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত আমরা জাস্ট 3টা শিখবো। ওকে। আর দীর্ঘমেয়াদী আর্থিক অবস্থা সংক্রান্ত অনুপাত, যেগুলোকে আমরা লিভারেজ অনুপাত বলি, সেখানে আমরা 2টা শিখবো। তাহলে টোটাল অনুপাত কয়টা শিখতেছি আমরা? আমাদের স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতার অনুপাত শিখবো হচ্ছে 3টা। তা এটা শিখবো 4টা, 7টা, 7 3 10 12টা। অর্থাৎ আমি যদি 12টা অনুপাত একটু শিখি, তাহলে এই অধ্যায় থেকে আমাদের মোটামুটি যে প্রশ্নগুলো আসে সেগুলা কমন পড়ে যাবে। তো প্রথমত আমরা অনুপাতগুলোকে কয়টা শ্রেণীতে ভাগ করেছি ভাইয়া? 4টা শ্রেণীতে। এই 4টা আচ্ছা। শ্রেণী আমাদের একটু মনে রাখতে হবে। কে কিছু বলবা? ওকে, তো 4টা অনুপাত আমরা মনে রাখবো। কোনো প্রশ্ন থাকলে করতে পারো, কোনো প্রবলেম নাই। মূলধন গিয়ারিং অনুপাত, হ্যাঁ মূলধন গিয়ারিং অনুপাত তো আমাদের এই যে 4 নাম্বার অনুপাতে থাকবে। ওকে, কোনো সমস্যা নাই। আমি এই জিনিসটা একটু করে দিচ্ছি, ওয়েট। মূলধন গিয়ারিং অনুপাতটা আমাদের 4 নাম্বার অনুপাতে থাকবে, কোনো প্রবলেম নাই। ওকে, সো এটা কোনো এই যে আমরা বলছি এখানে যে 2টা অনুপাত শিখবো, সেটার একটাই হচ্ছে মূলধন গিয়ারিং অনুপাত। ওকে, তো আমাদের প্রথম যে অনুপাতটা আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে মূলত স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতার অনুপাত, বা তারল্য অনুপাত। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা অনুপাত। তো এই অনুপাতটা নিয়ে আমরা কথা বলতে গেলে আমাদের কিছু বিষয় একটু মাথায় রাখতে হবে। মাথায় রাখো, এই স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতার অনুপাত বা তারল্য অনুপাত কিন্তু আমাদের হচ্ছে 3টা। কয়টা ভাইয়া? 3টা। সাধারণত অনেক সময় আরেকটা অনুপাত আসে, তবে সেটা আমাদের এখানে লাগবে না। তাহলে স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতার অনুপাত, বা স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতার অনুপাত, বা তারল্য অনুপাত, এখানে জাস্ট 3টা অনুপাত আমরা মাথায় রাখবো। এই 3টা অনুপাত যারা পারবা তারা এই অনুপাত নিয়ে আর কোনো প্রবলেম হবে না। এটার একটা টেকনিক আছে, টেকনিকটা আমি দেখাই দিব। দেখো, স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতার অনুপাত বা দায় পরিশোধ ক্ষমতার অনুপাত মানে কি? এই স্বল্পমেয়াদী ঋণ বা স্বল্পমেয়াদী দায় মানে হচ্ছে আমাদের চলতি দায় পরিশোধ, চলতি দায়। তো আমরা যারা আর্থিক বিবরণী করেছি, বা আমরা যারা হিসাবগুলা চিনেছি, তারা কিন্তু চলতি দায় সম্বন্ধে আইডিয়া আছে প্রত্যেকেরই। সো স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতার অনুপাত বললে সব সময় মাথায় রাখবা, এখানে চলতি দায়ের একটা সম্পর্ক থাকবে। এই অনুপাতগুলাকে আমরা কি বলবো? চলতি দায় সংক্রান্ত অনুপাত। কারণ স্বল্পমেয়াদী দায় মানেই চলতি দায়, আর স্বল্পমেয়াদী ঋণও একটা চলতি দায়। আর এই চলতি দায়গুলা তড়িৎ দায়ের মধ্যেই পড়ে, সেজন্য আমরা এটাকে তারল্য অনুপাতও বলবো। তাহলে এখানে আমাদের যে নামেই থাকুক, এই জিনিসগুলা একই। স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতার অনুপাত, বা চলতি দায় পরিশোধ ক্ষমতার অনুপাত, অথবা তারল্য অনুপাত, সবই এক, সবই এক ঘাটের মাঝে। সো এগুলার মধ্যে অবশ্যই চলতি দায় উপস্থিত থাকবে। আর মাথায় রাখবা, টেকনিক্যালি এই বিষয়টা মনে রাখো, কারো যদি নোট না থাকে নোট করে রাখো, এটা অনেক বেশি হেল্পফুল এবং কাজে লাগবে। এই দায়গুলা কি বলছে বলো তো? চলতি দায় পরিশোধ ক্ষমতার অনুপাত। তার মানে এখানে যে অনুপাতগুলা আছে, প্রত্যেককে আমরা চলতি দায় দ্বারা ভাগ করব। যখন অঙ্ক করব, প্রত্যেকে কি করব? চলতি দায় দ্বারা ভাগ করব। কেন? কারণ এই অনুপাতগুলো হচ্ছে স্বল্পমেয়াদী দায় বা চলতি দায় পরিশোধ ক্ষমতার অনুপাত। তো চলতি দায় পরিশোধ ক্ষমতা, যেহেতু আমরা চলতি দায় পরিশোধ করব, তার মানে এই প্রত্যেকটা অনুপাতকে কি দ্বারা ভাগ করব ভাইয়া? চলতি দায়। সবাই ক্লিয়ার কিনা? তাহলে সূত্রের মধ্যে এক পাশে চলতি দায় চলে আসবে, ডিভাইডেড আকারে, ভাগ আকারে কি আসবে? চলতি দায়। সবাই বুঝতে পেরেছো কিনা? এতটুকু আমাকে একটু জানাও, তাহলে আমরা সামনে চলে যাব। তাহলে আমাদের কথা কি ছিল? স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতার অনুপাতের মধ্যে আমরা প্রত্যেকটা জায়গায় কি পাবো? চলতি দায় পাবো। ওকে, জি স্যার। ওকে।
তাহলে আমরা এখন এই অনুপাতগুলা কেন নির্ণয় করা হয় দেখো, আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানে অনেক সময় আমাদের ছোটখাটো কিছু দায় থাকে। ধরো কেমন দায়? তুমি একজন পাওনাদার কাছ থেকে বাকিতে, তোমার একজন বাকিতে মাল কিনে আনছো, মনে করো 5,000 টাকার বাকিতে ক্রয় আনছো। তখন এই পাওনা সে হবে তোমার পাওনাদার, যার কাছ থেকে কিনবা। অথবা তোমার একটা খরচ হয়েছে 500 টাকা, সে খরচটা এখনো তুমি পরিশোধ করো না, এটাকে আমরা বলি বকেয়া খরচ, এটাও একটা তোমার দায়। এই যে ছোটখাটো ব্যবসা পরিচালনা করতে গিয়ে ছোটখাটো দায় এসেছে, সে দায়গুলা কিভাবে তুমি পরিশোধ করবা, সে দায়গুলা কি অনুপাতে পরিশোধ করবা, সেগুলা পরিশোধ করলে তোমার প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা কেমন থাকবে, সেটা জানবো আমরা মূলত এই অনুপাতের মাধ্যমে। আর যেহেতু প্রত্যেকটাই চলতি দায় সংক্রান্ত, সেজন্য প্রত্যেকটা অনুপাতকে আমরা চলতি দায় দ্বারা ভাগ করি। এখন আসো আমাদের আলোচনায়, যে চলতি দায় দ্বারা ভাগ করলে অনুপাতটা কিরকম হয়। দেখো, প্রথম অনুপাতটার নাম হচ্ছে চলতি অনুপাত। একটা ব্যবসা প্রতিষ্ঠানে আমরা দুই ধরনের চলতি জিনিস দেখি। ওকে, দুই ধরনের চলতি জিনিস থাকি। একটা হচ্ছে চলতি সম্পদ, আরেকটা হচ্ছে চলতি দায়। তাহলে চলতি সম্পদ আরেকটা হচ্ছে চলতি দায় একটা ব্যবসা প্রতিষ্ঠানে, খেয়াল করবা। তাহলে আমরা তো জানি অনুপাত কি, একটু আগে শিখেছি অনুপাত একটা ভগ্নাংশ, আমরা দেখেছি অনুপাত হলে একটা ভগ্নাংশ আকারে হয়ে যায়। তার মানে আমার এটা চলতি অনুপাত, তার মানে আমার তো সূত্রে প্রত্যেকটাকে চলতি দায় দ্বারা ভাগ করব। তাহলে চলতি দায় দ্বারা ভাগ করব কাকে? যেহেতু চলতি দায় দ্বারা ভাগ করতেছি, তার মানে চলতি বলতে আর কি থাকলো বাকি? চলতি সম্পদ। তার মানে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পদকে ওই প্রতিষ্ঠানের চলতি দায় দ্বারা ভাগ করলে আমরা যে অনুপাতটা পাবো ভাইয়া, সেটাই হচ্ছে চলতি অনুপাত। খুবই সিম্পল লজিকে শিখবা, তোমার কোনো কিছু মুখস্থ করার দরকার নাই। দেখো, আমরা তো জানি ব্যবসা প্রতিষ্ঠানের চলতি বলতে আমরা কি জানি? আমার চলতি সম্পদ আছে আর দায় আছে। তো এটা তো অনুপাত মানেই তো আমি চলতি দায় দ্বারা ভাগ করব। তো প্রত্যেকটাকেই আমার চলতি দায় দ্বারা ভাগ করতে হবে, আমাদের রুলসে বলা আছে বা আমরা টেকনিক্যালি শিখেছি, এটাকেও আমরা চলতি দায় দ্বারা ভাগ করব, এটাকেও আমরা চলতি দায় দ্বারা ভাগ করব। তো প্রত্যেকটাকে চলতি দায় দ্বারা আমার একটা ভাগ। প্রশ্ন ছিল একটা। হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন করিও, এক সেকেন্ড। তো এখানে যেহেতু চলতি অনুপাত, তাহলে এখানে চলতি সম্পদ আসবে, খেয়াল করবা। চলতি সম্পদ দিয়ে ভাগ করবা। এখানে যেহেতু তারল্য অনুপাত, তার মানে এখানে তারল্য সম্পদ বা তড়িৎ সম্পদ আসবে। আর এখানে যেহেতু চলতি মূলধন, এখানে চলতি মূলধন আসবে। মানে সূত্র কিন্তু তুমি নিজে বানাচ্ছ, তোমার মুখস্থ করার দরকার হচ্ছে না। অর্থাৎ আমি আবারও দেখাচ্ছি, আমার প্রত্যেকটাকে চলতি দায় দ্বারা ভাগ, প্রত্যেকটাকে চলতি দায় দ্বারা ভাগ। যখন চলতি অনুপাত বলবে তখন চলতি সম্পদকে ভাগ করব, যখন তারল্য অনুপাত বলবে তখন তারল্য সম্পদ বা তড়িৎ সম্পদকে ভাগ করব, যখন চলতি মূলধন বলবে তখন চলতি মূলধনকে ভাগ করব। ওকে, তাহলে সূত্র কিন্তু আমরা এখান থেকে বানালাম তিনটা সূত্র, আর প্রত্যেকটাকে আমরা চলতি দায় দ্বারা ভাগ করলাম। এবার প্রশ্ন বলো। আর 10% লগ্নি দেওয়া আছে স্যার, 20,000 টাকা। এটা কি আমরা চলতি সম্পদ ধরবো নাকি দীর্ঘমেয়াদী সম্পদ ধরবো? কোন অঙ্কে? অনুপাতের অঙ্কে? জি। অনুপাতের অঙ্কে যদি তোমার 10% বিনিয়োগ থাকে, এখানে একটা ব্যাপার আছে, বিনিয়োগকে তুমি সাধারণত আমরা বিনিয়োগকে চলতি সম্পদ ধরবো না, স্থায়ী সম্পদও ধরবো না। আমরা যখন সম্পদের প্রকারভেদ করি, তখন বিনিয়োগকে দীর্ঘমেয়াদী বিনিয়োগে আলাদা হেডিং দিই। সম্পদের মধ্যে দেখবা দীর্ঘমেয়াদী বিনিয়োগ আলাদা হেডিং হয়। কথা কি বুঝছো? এটাকে স্থায়ী সম্পদেও ধরা যাবে না, এটাকে চলতি সম্পদেও ধরা যাবে না। চলতি সম্পদে ধরতে পারবো কখন? যদি বিনিয়োগের ক্ষেত্রে কোনো কিছু বলা না থাকে বা স্বল্প মেয়াদী বিনিয়োগ বলে, তখন সেটাকে আমরা চলতি সম্পদে ধরবো। কিন্তু যদি পার্সেন্টেজ যুক্ত বিনিয়োগ থাকে, ধরো 10% বিনিয়োগ বা 5% বিনিয়োগ, হ্যাঁ, এই জাতীয় বলা থাকলে এটাকে আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগে ধরবো। আর এটা কাজে লাগবে আমাদের বিনিয়োজিত মূলধনের অঙ্কে। অর্থাৎ আমরা যখন বিনিয়োজিত মূলধন বের করব অনুপাতের অঙ্কে, তখন এটা কাজে লাগবে। ওকে, ক্লাসটা কি? বিনিয়োজিত মূলধনের ক্ষেত্রে কি হ্যাঁ বলো। হ্যাঁ, পেজে আহ, পাওয়া যাবে, স্পেশালি হচ্ছে এটা আমরা ইউটিউবে আপলোড দিব। ওকে বলো। স্যার, কি বিনিয়োজিত মূলধনের ক্ষেত্রে যদি আমার 10% ঋণ দেওয়া থাকে, ওই ক্ষেত্রে কি আমরা ঋণের বকেয়া সুদটা বের করে তারপর কি না বিনিয়োজিত না না মূলধন? না 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 না, এখানে তুমি আর্থিক বিবরণী করতে যাচ্ছ না ভাই, ওই কাজগুলো এখানে আসবে না। হ্যাঁ, এটা আসবে না, সুদের কাজ। যদি সমন্বয় টমন্বয়ের কাজ আমরা এখানে করব না। আমরা অঙ্ক যখন করব তখন এগুলা দেখতে পারবা কিভাবে করব, এগুলো আসবে না। সুদের টুদের কোনো কাজ এখানে আসবে না। ওকে, এটা আর্থিক বিবরণী না তো, এটা তুমি আর্থিক বিবরণীটা বিশ্লেষণ করতেছো তোমার সম্পদ দায় দেনার পরিমাণ থেকে। এটা দেওয়া ছিল জায়গায়, হ্যাঁ হ্যাঁ, এজন্য বললাম। বুঝি নাই। একটা অঙ্কে দেখেছিলাম, বইতে একটা অঙ্কে ছিল, মানে কি সুদ আনছে? আহ, সুদ আসবে না? আর ঋণের সুদ দেওয়ার ছিল না, কিন্তু ওরা আনছিল।
ঋণের ওটা সুদটা। ওটা ভুল করছে, ভুল। বইয়ের অনেক কিছুই ভুল, এমনকি লেকচার পাঞ্জেরি যে গাইডটা, লেকচার সিরিজ বা পাঞ্জেরি, এখানে অনেক এই যে টেস্ট পেপার বা গাইড যেটাই বলো না কেন, এখানে অন্তত 10% ভুল আছে অঙ্ক, ওকে? তো এগুলা হচ্ছে তোমরা বুঝবা না। এটা হচ্ছে টেস্ট পেপার গুলা লেখে কারা, মানে জুনিয়র স্টুডেন্ট বা জুনিয়র যারা টিচিং প্রফেশনে ঢুকছে নতুন তাদের। আমরা 16-17 বছর যাবত পড়াচ্ছি, আমাদের কাছে এগুলা কিছুই না। কথা বুঝছো? সো এখানে ভুল করেই। তো টেস্ট পেপারের সব জিনিস সত্য এমন ধরবা না, অর্থাৎ আমি যেটা বলবো সেটাই রাইট, এটা মাথায় রাখবা। অন্তত আমার কাছে যারা পড়ে বা আমার স্টুডেন্ট যারা আছে, আমি অন্তত অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কোনো ভুল ইনফরমেশন আমার কাছ থেকে পাবা না। অর্থাৎ বইয়ের ভুল হতে পারে কিন্তু আমার ভুল হবে না, এটা আমি এখন ওপেনলি বললাম। লাইভে যারা আছো তারা শুনতেছো, যাচাই করতে পারো। হ্যাঁ, আমি ভুল ইনফরমেশন দিব না। টেস্ট পেপারে ভুল আসবে, টেস্ট পেপারে অনেক ভুল থাকবে, আমাদের গাইডগুলোতে অনেক ভুল থাকবে। যেমন আমি যে বইটা লিখেছি সেখানে আমি এগুলাকে সংশোধন করে দিয়েছি, কারণ এই জাতীয় প্রবলেম থাকতে পারে। সো স্টুডেন্টরা অনেক সময় কনফিউশন হয়ে যায়, বা অনেক টিচার যারা অনলাইনে বা অফলাইনে পড়ায় তারাও এক্ষেত্রে অনেক সময় ভুল করে। ওকে, তো এখানে সেটা আসবে না। তো আমরা যেখানে ছিলাম, চলতি অনুপাত বা তারল্য অনুপাত। এখন দেখো, আরেকটা প্রশ্ন ছিল একজনের, সেটার ব্যাখ্যাটা আমি একটু পরে দিচ্ছি। দেখো, এখানে বলা হচ্ছে যে চলতি অনুপাত, তাহলে আমরা কিভাবে বের করতেছি? চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করে। তারল্য অনুপাত কি করতেছি? তারল্য সম্পদ বা তরল সম্পদকে বা তড়িৎ সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করে। চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত কিভাবে বের করতেছি? চলতি মূলধন বা কার্যকরী মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করে। দ্যাট মিনস এই হচ্ছে সূত্র। এখন এগুলার কিছু আদর্শ মান আছে, যেমন চলতি অনুপাতের আদর্শ মান হচ্ছে 2:1, তড়িৎ অনুপাতের আদর্শ মান 1:1, এটারও আদর্শ মান 1:1। এগুলা কি, সেগুলা নিয়ে এখন আমরা একটু কথা বলবো। এরপর আমরা জিনিসগুলা ক্লিয়ার হয়ে যাব, আমাদের একবারে যা যা প্রবলেম ছিল সেগুলা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম যে অনুপাতটা আমরা একটু আগে বলেছি, আমাদের লাইভে এত রেসপন্স কম কেন? দেখো, প্রথম অনুপাতটা হচ্ছে ভাইয়া আমাদের চলতি অনুপাত। তো চলতি অনুপাত একটু আগে আলোচনা করে ফেলেছি, যেহেতু প্রত্যেকটাকে আমরা চলতি দায় দ্বারা ভাগ করব, চলতি দায় দ্বারা ভাগ করে পেলাও। যেহেতু চলতি অনুপাত বলছে, তার মানে এখানে আমরা চলতি সম্পদকে ভাগ করব, চলতি সম্পদ। এ হচ্ছে আমাদের সূত্র। আর অনুপাত একটা ভগ্নাংশ, তো চলতি অনুপাত মানে সূত্র এটা দাঁড়াচ্ছে। এখন আসো, এই চলতি অনুপাতের একটা আদর্শ মান আছে, আদর্শ মান। আদর্শ মান কি ভাইয়া? আদর্শ মান হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানে আসলে সঠিকভাবে চলতি অনুপাতটা ঠিক আছে কিনা সেটা নির্ণয় করার একটা মান। এটার আদর্শ মান হচ্ছে 2:1। তো 2:1 মানে 2 হচ্ছে শুরু, আর একটা হচ্ছে নিচে, কারণ আমরা একটু আগে দেখেছি অনুপাত মানে ভগ্নাংশ। 2:1 মানে হচ্ছে 2 আর নিচে 1। তার মানে এই উপরে যেটা আছে সেটা কি ভাইয়া? সম্পদ। তার মানে 2 হচ্ছে চলতি সম্পদের মান, আর 1 হচ্ছে চলতি দায়ের মান। তো এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে আমরা একটা সুন্দর সংজ্ঞা বা সুন্দর জিনিস বুঝতে পারবো, সেটা হচ্ছে কি ভাইয়া? এখান থেকে আমরা বুঝতে পারবো, আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানে যদি 2 টাকা চলতি সম্পদ হয়, খেয়াল করবা, যদি 2 টাকা চলতি সম্পদ হয়, সেই প্রতিষ্ঠানের দায় থাকবে 1 টাকা। অথবা বলতে পারি, একটা ব্যবসা প্রতিষ্ঠানে যদি 1 টাকা দায় হয়, কমপক্ষে তার দ্বিগুণ হবে সম্পদ। কি সম্পদ? চলতি সম্পদ। এটাই হচ্ছে আদর্শ মান। অর্থাৎ তোমার ব্যবসা প্রতিষ্ঠানের চলতি দায় যদি 500 হয়, চলতি সম্পদ হবে কমপক্ষে 1,000। চলতি দায় যদি মনে করো 1500 হয়, চলতি সম্পদ হবে কমপক্ষে 3,000, দ্বিগুণ। এটাই হচ্ছে আদর্শ মান। আর সম্পদ যত বেশি হবে, এক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানের মান তত সন্তোষজনক হবে। সম্পদ যত কম হবে, প্রতিষ্ঠানের মান তত অসন্তোষজনক হবে। তাহলে প্রথমে আমরা বুঝলাম যে চলতি অনুপাত কি। যে চলতি অনুপাত হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠান চলতি সম্পদকে চলতি দ্বারা ভাগ করলে আমরা যে অনুপাতটা পাবো সেটা চলতি অনুপাত। আর এটার আদর্শ মান হচ্ছে 2:1, মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানে 1 টাকা চলতি দায় হলে কমপক্ষে 2 টাকা চলতি সম্পদ হবে। এই হচ্ছে কথা। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, চলতি সম্পদ গুলা কোনগুলো? সেগুলা তোমরা অবশ্যই দেখে নিবা, সেগুলো আমাদের এখানেও আছে। একটা ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণত যেগুলা থেকে চলতি বছরের সুবিধা আমরা পাবো, যে সকল সম্পদ থেকে, সেগুলাই চলতি সম্পদ। এই চলতি সম্পদগুলা কি আছে? নগদ তহবিল, আমরা সবাই জানি, আমি সব লিখবো না, বলে দিব। ব্যাংক জমা, কমন কমন যেগুলা, প্রাপ্য হিসাব বা দেনাদার, হ্যাঁ, প্রাপ্য বিল বা নোট, এগুলো হচ্ছে চলতি সম্পদ। প্রাপ্য বিল বা নোট, বিল বা নোট, ওকে, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট। সমাপনী মজুত পণ্য বা মজুত পণ্য লেখা থাকে অনেক সময় শুধু ডেট দিয়ে। এরপর হচ্ছে অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, সাপ্লাইজ, অব্যবহৃত মণিহারি, সাপ্লাইজ, অব্যবহৃত মণিহারি, চালানি কারবারে প্রেরিত পণ্য, এই যে এই জিনিসগুলা, হ্যাঁ,
অল্প কিছু আরো আছে কিছু, আমরা এই যে কমন যেগুলা সেগুলো একটু দেখে নিলাম, যে আমাদের চলতি সম্পদ মূলত এগুলাই, এর বাইরে তেমন কোনো চলতি সম্পদ আমাদের এই অঙ্কে শিখতে গেলে অন্তত লাগবে না। আর্থিক বিবরণী সেকেন্ড পেপারের অঙ্কেটাতে কিছু কিছু চলতি সম্পদ আসে একটু অন্যরকম, বাট এই অঙ্কে আমাদের লাগবে না। তাহলে চলতি সম্পদগুলা কি? এগুলো আমাদের চলতি বছরের মধ্যেই আমরা সাধারণত এগুলা থেকে সুবিধা ভোগ করে থাকি। ব্যবসায় পরিচালনার জন্য এই সম্পদগুলো আমাদের অনেক বেশি কাজে লাগে। এই সম্পদগুলোকে হচ্ছে নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার বা প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, সমাপনী মজুত পণ্য, অগ্রিম ব্যয় বা অগ্রিম খরচ বা অগ্রপ্রদত্ত খরচ, বকেয়া আয় বা অনাদায়ী আয়, সাপ্লাইস, অব্যবহৃত মনিহারি। ওকে, এই সম্পদগুলোকে আমরা কি বলবো ভাইয়া? চলতি সম্পদ। আর চলতি দায়গুলা কি? আমরা বলেছি একটা টেকনিকে, ঋণ ছাড়া, ঋণ ছাড়া যত দায় আছে সবই চলতি দায়, শুধু ঋণটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, মাথায় রাখবা। আর এছাড়া বাকি যত দায় আছে সবই কি দায়? স্বল্প মেয়াদী দায় বা চলতি দায়। এখন যদি আমি বলি পাওনাদার, প্রদেয় বিল, হ্যাঁ, তারপর হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, অগ্রিম আয়, বকেয়া ব্যয়, এছাড়া হ্যাঁ ঘোষিত লভ্যাংশ, যা যা আছে সবই চলতি দায়। অর্থাৎ ঋণ ছাড়া বাকি যে দায়গুলো আমরা প্রতিষ্ঠানে দেখবো সেগুলাই হচ্ছে চলতি দায়। তো এই জিনিসগুলো আমরা একটু জানি। তো আমরা চলতি অনুপাতের কথা বলে ফেলেছি। চলতি অনুপাতের আদর্শ মান এই যে দেখো আমাদের যেখানে আছে, চলতি অনুপাত কি? অনুপাত হচ্ছে চলতি সম্পদকে আমরা কি দ্বারা ভাগ করতেছি? চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করতেছি। আদর্শ মান হচ্ছে 2:1। ওকে, আর চলতি সম্পদ এবং চলতি দায়গুলা কি কি আমরা লিখে দিয়েছি, তারপরেও আমরা তোমাদের সুবিধার্থে এইখানে এই জিনিসগুলা লিখে দিয়েছি। তোমরা জাস্ট এই যে এই জিনিসগুলো একটু মার্ক করে রাখলেই আর তেমন কোনো প্রবলেম হবে না। তাহলে চলতি সম্পদগুলা কি কি আছে ভাইয়া? দেখো তো, চলতি সম্পদগুলা যদি আমরা একটু মার্ক করে দেখাতে চাই, তাহলে দেখো আমরা কি দেখাতে পারবো। এই যে চলতি সম্পদগুলা, এই যে দেখো আমি এখানে মার্ক করে দেখাচ্ছি, এগুলাই হচ্ছে আমাদের ব্যবসায়িক চলতি সম্পদ। আর চলতি দায় যদি আমি একটু মার্ক করে চিন্তা করে দেখাই, তাহলে চলতি দায়গুলো হচ্ছে এই যে এগুলা, জাস্ট এগুলো হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের চলতি দায়। তাহলে চলতি সম্পদ এবং চলতি দায়ের যে বিষয়টা আমরা দেখলাম এতক্ষণ, এটা আমরা বুঝতে পেরেছি কিনা সবাই একটু জানাও। এটা হচ্ছে চলতি সম্পদ, এটা হচ্ছে চলতি দায়। তাহলে চলতি সম্পদ এবং চলতি দায় আমরা এই যে যেই জিনিসগুলো শিখেছি সেগুলাই এখানে আছে। দেখো চলতি সম্পদ কি আছে? নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব বা দেনাদার, প্রাপ্য নোট বা প্রাপ্য বিল, স্বল্পমেয়াদী বিনিয়োগ বা স্বল্পমেয়াদী কি বলে লগ্নি, তারপর হচ্ছে মজুত পণ্য বা সমাপনী মজুত পণ্য, অগ্রিম ব্যয়, বকেয়া আয়। আমরা আরো বলেছি অব্যবহৃত মনিহারি বলেছি, সাপ্লাইজ বলেছি। ওকে, এগুলাও চলতি সম্পদ। সাপ্লাইজ বলেছি, প্রাপ্য বীমা দাবিও চলতি সম্পদ, খুচরা যন্ত্রাংশ চলতি সম্পদ, আরো অনেক আছে, বাট আমাদের সব কিছু দরকার নাই। ওকে, কোনো সমস্যা নাই, লেট করলে দেরি হয়ে যাবে, প্রবলেম নাই। তো এরপরে চলতি দায় কোনগুলো? চলতি দায়গুলো হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, প্রদেয় হিসাব, প্রদেয় বিল বা প্রদেয় নোট। প্রদেয় হিসাব মানে পাওনাদার, হ্যাঁ, প্রদেয় বিল মানে প্রদেয় নোট, বকেয়া খরচ বা বকেয়া ব্যয়, প্রদেয় লভ্যাংশ বা ঘোষিত লভ্যাংশ, প্রদেয় কর। এরপর আমরা দিতে পারি কি আরো ধরনের নতুন আয়কর সঞ্চিতি, হ্যাঁ, দাবিহীন লভ্যাংশ। এই জাতীয় জিনিসগুলো আমাদের চলতি দায়ের মধ্যে আছে। বাট আমাদের এত কিছু দরকার নেই, আমরা জাস্ট কমন কিছু চলতি দায় মাথায় রাখবো। আর আমরা একটা টেকনিক দেখিয়েছি, আমি বলেছি ঋণ ছাড়া যত দায় আছে সাধারণত সবই চলতি দায়। ওকে, ঋণ অনেক সময় ঋণ না থেকে বন্ড থাকতে পারে, ঋণ বা বন্ড, এটা দীর্ঘমেয়াদী দায়, এছাড়া বাকি সকলেই চলতি দায়। তাহলে আমরা চলতি অনুপাত কিন্তু ক্লিয়ার। তাহলে চলতি অনুপাত কি ভাইয়া? আমি আবারও বলতেছি, দেখো চলতি অনুপাত তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমরা তো জানি অনুপাত একটা ভগ্নাংশ, তার মানে অনুপাত মানে একটা ভাগ আসবে। আর এই অনুপাতগুলোতে প্রত্যেকটাকেই আমরা চলতি দায় দ্বারা ভাগ করব। আমরা জানি তো চলতি দায় ভাগ করব, যেহেতু চলতি অনুপাত বলছে, কাকে ভাগ করব? চলতি সম্পদকে। শেষ। খেয়াল করো, এখন এই চলতি সম্পদ এগুলা আর চলতি দায় এগুলা কাজ করলে আমরা অ্যান্সার পাবো। এখন পরবর্তী যে সূত্রটা আছে খেয়াল করো, এই সূত্রটা আরো মজার। আরো মজার কি? আমাদের পরবর্তী হচ্ছে তড়িৎ অনুপাত বা তারল্য অনুপাত। তো তড়িৎ অনুপাত বা তারল্য অনুপাতের সূত্রটা কি? জাস্ট আমরা আমাদের মতো করে বলবো। আমাদের নিয়ম তো একই, এটাকেও চলতি দায় দ্বারা ভাগ করব, চলতি দায় দ্বারা ভাগ করব। এখন তড়িৎ অনুপাত বলছে, তার মানে কি সম্পদ দিব? তড়িৎ সম্পদ, তড়িৎ সম্পদ দিব। যেহেতু তড়িৎ বলছে তার মানে তড়িৎ সম্পদ আসবে। এখন আসো, প্রশ্ন আসতে পারে স্যার তড়িৎ সম্পদ কি? এটা তো আমি চিনি না। ভাইয়া এটা চেনো না, চিনে যাবা। তুমি চলতি সম্পদ চেনো তো? এই যে একটু আগে চলতি সম্পদ চিনিয়েছি, এটাই হচ্ছে মনে করো তড়িৎ সম্পদের মতো। তাহলে চলতি সম্পদ যা মাথায় রাখবা, তড়িৎ সম্পদও
তা তাহলে আমরা যেটা করব, আমরা কি করব, আমরা একটু কষ্ট হলে আমরা প্রথমে কি মনে রাখবো, এই চলতি সম্পদগুলা মাথায় রাখবো। চলতি সম্পদ চিনলেই আমাদের কি হবে, এই তড়িৎ সম্পদগুলা চেনা হয়ে যাবে। বুঝতে পেরেছো কিনা? তাহলে আমরা চলতি সম্পদগুলো একটু চিনবো, চেনার পরে আমরা কিন্তু আমাদের তড়িৎ সম্পদটা চিনে যাব। দেখো আমি একটু ভালো করে মার্ক করে দিচ্ছি এই চলতি সম্পদ। এখন আসো প্রশ্ন, যে যে জায়গাটাতে আমাদের প্রবলেম হয়, এই যে চলতি সম্পদ আমি শিখলাম, এটা আর তড়িৎ সম্পদ কি এক না? এক না। মাথা রাখবা, তড়িৎ মানে কি? তড়িৎ মানে হচ্ছে যেটাকে খুব দ্রুত নগদে রূপান্তর করা যায়। তাহলে যে সকল সম্পদকে দ্রুত নগদে রূপান্তর করা যায় সেগুলাকে আমরা কি বলি? সেগুলাকে আমরা বলি ভাইয়া তড়িৎ সম্পদ। তো আমি কেন বললাম চলতি সম্পদই তড়িৎ সম্পদ? কারণ এই চলতি সম্পদগুলো এখানে যা দেখতে পাচ্ছি এগুলাকে আমরা খুব দ্রুত নগদে রূপান্তর করতে পারি, বিধায় এগুলাকে আমরা তড়িৎ সম্পদ বলবো। তবে হ্যাঁ, চলতি সম্পদের মধ্যে দুইটা সম্পদ আছে। কয়টা সম্পদ ভাইয়া? জাস্ট দুইটা সম্পদ, যেটাকে চাইলেও আমরা দ্রুত নগদে রূপান্তর করতে পারি না। সেই দুইটা সম্পদ আমি একটু মার্ক করে রেখেছি আগেই, মজুত পণ্য এবং অগ্রিম খরচ। তার মানে এই দুইটা সম্পদকে আমরা চাইলে দ্রুত নগদে রূপান্তর করতে পারবো না, বিধায় আমরা যখন চলতি সম্পদ বের করব তখন এই চলতি সম্পদ থেকে এই দুইটা সম্পদকে বাদ দিলেই আমরা তড়িৎ সম্পদ পেয়ে যাব। তার মানে সকল তড়িৎ সম্পদই চলতি সম্পদ, বাট সকল চলতি সম্পদ তড়িৎ সম্পদ না। কারণ চলতি সম্পদের মধ্যে এই দুইটা সম্পদ আছে যেগুলাকে দ্রুত নগদে রূপান্তর করা যায় না। দ্যাটস হোয়াই এগুলাকে আমরা যখন তড়িৎ সম্পদ বের করব তখন এগুলাকে রাখবো না। তাহলে তড়িৎ সম্পদ কোনগুলা এখন তুমি চিনো? কোনগুলা ভাই? আমি সব মুছে দিচ্ছি, তুমি বলো। তড়িৎ সম্পদ মানে হচ্ছে নগদ তহবিল, ব্যাংক জমা, প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, স্বল্পমেয়াদী বিনিয়োগ, অনাদায়ী আয়। কিন্তু এই দুইটা তড়িৎ সম্পদে যাবে না। তো অনেকে কি করে, অনেকে তড়িৎ সম্পদ কিভাবে বের করে, মোট চলতি সম্পদ থেকে এই দুইটা সম্পদ যদি চলতি সম্পদের মধ্যে থাকে তখন এই যে আমাদের কি বলে সমাপনী মজুদ এবং অগ্রিম খরচ, এই দুইটা বাদ দিয়ে দেয়, তাহলেই আমরা তড়িৎ সম্পদ পেয়ে যাই। সেভাবেও করতে পারো। অথবা যখন তড়িৎ সম্পদ বের করবা তখন এই দুইটা জিনিসকে আমরা যোগ করব না, তাহলে আর বাদ দেওয়া লাগবে না। তাহলে আমরা এখান থেকে তড়িৎ সম্পদ পেয়ে গেছি। ওকে। আর একজন বলছিলা প্রশ্নের শুরুতে যে স্যার, তড়িৎ সম্পদকে আমরা তাও চলতি দ্বারা ভাগ করতেছি, তড়িৎ দ্বায় দ্বারা ভাগ করতেছি না কেন? ভাইয়া, তড়িৎ দ্বায় দ্বারা ভাগ করলেও তোমার এই অনুপাতটা হবে, তবে সেটা সনাতন অ্যাকাউন্টিং এ করা হতো। ওকে, সনাতন অ্যাকাউন্টিং এ তড়িৎ দ্বায় দ্বারা ভাগ করতো, কিন্তু আধুনিক অ্যাকাউন্টিং এ তড়িৎ দ্বায় দ্বারা ভাগ করে না, যেহেতু এটা চলতি দায় পরিশোধ ক্ষমতার অনুপাত, সেজন্য চলতি দায় দ্বারা ভাগ করে। কথা ক্লিয়ার কিনা? এখন একটা প্রশ্ন মাঝে মধ্যে আসে, তড়িৎ দায়ের পরিমাণ নির্ণয় করো। প্রশ্ন কঠিন হলে এটা বলে। তো আমরা বলি চলতি দায় কি আমরা চিনি? অবশ্যই চিনি। এই যে চলতি দায় যা আছে এ সবই তড়িৎ দায়। শুধুমাত্র চলতি দায়ের মধ্য থেকে আমরা ব্যাংক জমাতিরিক্তকে বাদ দিয়ে দিব, তাহলে আমরা তড়িৎ দায় পেয়ে যাব। তাহলে চলতি সম্পদ থেকে যদি আমরা মজুত পণ্য এবং অগ্রিম ব্যয় বাদ দিই তাহলে পাবো তড়িৎ সম্পদ। চলতি দায় থেকে যদি ব্যাংক জমাতিরিক্ত বাদ দিই তখন পাবো তড়িৎ দায়। তবে এটা আমাদের এখন পরীক্ষায় বা এখন প্রশ্নে এগুলা একটু কম আসে, তড়িৎ দায়ের বিষয়টা। তো এখন আমরা এখান থেকে তড়িৎ অনুপাত আমরা শিখলাম। তড়িৎ অনুপাতের সূত্র কি দাঁড়ালো ভাইয়া? আমরা একটু আগে বলেছি যে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠানের তড়িৎ সম্পদকে, হ্যাঁ, তড়িৎ সম্পদকে কি দ্বারা ভাগ করব? কথার কথা সেই চলতি দায় দ্বারাই ভাগ করব। এটার আদর্শ মান কত ভাইয়া? 1:1। মানে এটার 1 টাকা দায় থাকলে সম্পদও 1 টাকা হবে, মানে সম্পদ আর দায়ের পরিমাণ প্রায় সেম হবে, কোনো প্রবলেম নেই। আর তড়িৎ সম্পদটা কিভাবে বের হবে? ওই যে আমরা চলতি সম্পদ বের করেছি, সেই চলতি সম্পদগুলাই সাধারণত তড়িৎ সম্পদ আসবে। তবে সেটার মধ্যে যদি মজুত পণ্য এবং অগ্রিম ব্যয় থাকে সেটা বাদ দিয়ে দিব, অথবা তড়িৎ সম্পদ বের করার সময় সেগুলো দুইটাকে আমরা যোগ করব না। এই হচ্ছে বিষয়। তাহলে এখন আমাদের তড়িৎ অনুপাত নিয়ে কারো কোনো প্রবলেম আছে বলো? এই যে এখানে আমরা সূত্র দুইটা দেখিয়েছি, দেখো খুবই কমন দুইটা সূত্র যেটা নিয়ে এতক্ষণ কথা বলেছি। দেখো, এই যে তড়িৎ সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়, অথবা তড়িৎ সম্পদ না লিখলে তুমি চলতি সম্পদ থেকে মজুত পণ্য এবং অগ্রিম খরচ বাদ দিয়ে কাজ করতে পারো, আর আদর্শ মান 1:1। আই থিঙ্ক তোমরা বিষয়টা ক্লিয়ার। আজকে আমরা লাস্ট সর্বশেষ অনুপাতটা শিখবো, হচ্ছে চলতি মূলধন অনুপাত। চলতি মূলধন অনুপাত, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অনুপাত। এই অনুপাতটার নাম অনেক সময় অনেকে আদর করে এটাকে বলে কার্যকরী মূলধন অনুপাত। তাহলে চলতি মূলধন অনুপাত আর কার্যকরী মূলধন অনুপাত কিন্তু ভাই একই কথা। তাহলে এই যে কার্যকরী মূলধন অনুপাত মানেই হচ্ছে কি অনুপাত? চলতি মূলধন অনুপাত। চলতি মূলধন অনুপাত।
চলতি মূলধন অনুপাত একই জিনিস। এই জিনিসটা কি একই রকম আমরা বলেছি, এটাকে তো চলতি দ্বারা ভাগ করব, প্রত্যেকটাকে আমরা চলতি দ্বারা ভাগ করব, সো এটাকেও আমরা চলতি দ্বারা ভাগ করব। এখন কি অনুপাত বলছে, কার্যকরী মূলধন বা চলতি মূলধন, তার মানে চলতি মূলধনকে ভাগ করব, চলতি মূলধনকে ভাগ করব। এখন অনেকের কাছে প্রশ্ন আসতে পারে, স্যার বা ভাইয়া চলতি মূলধনটা কি? এটা তো আমি জানি না, আমি চলতি দায় চিনি। ভাইয়া চলতি মূলধন তুমি জানো, কারণ আমাদের প্রতিষ্ঠানে আমরা চলতি সম্পদ চিনি তো। একটা ব্যবসা প্রতিষ্ঠানের চলতি সম্পদ, এই চলতি সম্পদ থেকে যখন আমরা চলতি দায় বাদ দিয়ে দিব, তখনই আমরা চলতি মূলধনটা পাবো। তাহলে চলতি সম্পদ থেকে আমরা চলতি দায় বাদ দিলেই আমরা কি পাবো? চলতি মূলধন পাবো। কেন পাবো? কারণ আমরা হিসাব সমীকরণে একটা সূত্র শিখে আসছি, তোমাদের যদি মনে থাকে, সম্পদ থেকে দায় মাইনাস করলে আমরা কি পাই? মূলধন পাই। তার মানে চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করলে চলতি মূলধন পাবো, কারণ সম্পদ থেকে দায় মাইনাস করলে তো আমি মূলধন পাই। আর তাহলে চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করলে আমরা পাবো চলতি মূলধন। তো চলতি মূলধন বা কার্যকরী মূলধন একই জিনিস। এটা কিভাবে বের করব? চলতি সম্পদ থেকে চলতি দায় মাইনাস করলে আমরা চলতি মূলধন পাবো, আর এটাকে আমরা ঠিক চলতি দায় দ্বারা ভাগ করব, আর এটারও আদর্শ মান হচ্ছে 1:1। এই হচ্ছে আমাদের বিষয়। এখানে এই পর্যন্ত যতটুকু আলোচনা করেছি ততটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু আমি জানতে চাই। তো আমাদের চলতি দায় বা কার্যকরী মূলধন অনুপাত বা চলতি মূলধন অনুপাতের আদর্শ মান হচ্ছে 1:1, এবং এটা সূত্রটা কি? ভাই সূত্রটা কমন, ওই যে চলতি মূলধন বা কার্যকরী মূলধনকে আমরা চলতি দায় দ্বারা ভাগ করব। কেউ যদি মন চায় সূত্রটা এইভাবে লিখতে পারো, চলতি মূলধন অনুপাত সমান, ভাইয়া চলতি মূলধন মানে বা কার্যকরী মূলধন মানে কি? চলতি সম্পদ। দেখবা কোনো কোনো বইতে এইভাবেও লেখা আছে, মাইনাস চলতি দেয়। তুমি এখানে এটাও লিখতে পারো, চলতি দেয়, কারণ কার্যকরী মূলধন বা চলতি মূলধন মানেই তো চলতি সম্পদ মাইনাস চলতি দায়। আর এটাকে আমরা ভাগ করব কি দিয়ে? অবশ্যই চলতি দায় দ্বারা ভাগ করব। এই সূত্রটা আমরা এভাবেও দিতে পারি। এই হচ্ছে আমাদের মোটামুটি চলতি দায় পরিশোধ ক্ষমতার অনুপাত। তাহলে চলতি দায় পরিশোধ ক্ষমতার অনুপাত আমরা শিখলাম কয়টা? 3টা। কি কি? চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, আর চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত। এই 3টে অনুপাতকে আমরা কি বলবো? চলতি দায় পরিশোধ ক্ষমতার অনুপাত, বা স্বল্পমেয়াদী ঋণ পরিশোধ ক্ষমতার অনুপাত, বা স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতার অনুপাত, অথবা আদর করে বলতে পারবো এটুকু এগুলাকে তারল্য অনুপাত। তাহলে তারল্য অনুপাতগুলা কোনটা বা কি কি সেটা আমরা সবাই পারবো, আমি আশা করি সবাই পারবো, এতটুকু বিশ্বাস আমার আছে। তাহলে আমরা আজকে যে চলতি অনুপাতগুলো শিখিয়েছি, খেয়াল করো এখানে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা। এই যে 3টা অনুপাত নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, আমি বিস্তারিত আলোচনা করলাম। কারো যদি এবার এই অনুপাতগুলোর মধ্যে কোনো ধরনের কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে, সেটা আমার সাথে শেয়ার করতে পারো। আমি 1 মিনিট সময় দিলাম, তোমরা একটু চাইলে শেয়ার করতে পারো। আর এই ক্লাসটা যে করিয়েছি, দেখো আমি একটা কথা বলি, এইভাবে ক্লাস কিন্তু এত সুন্দরভাবে তোমাদেরকে কেউ করাবে না। আর একটা বিষয় এখানে ক্লিয়ার করে দিই, এই যে তারল্য অনুপাত, এই তারল্য অনুপাতের অনেকগুলো ছদ্মনাম থাকে। ছদ্মনাম কি? কেউ কেউ এটাকে তড়িৎ অনুপাত বলে, কেউ দ্রুত অনুপাত বলে, কেউ অগ্নি পরীক্ষা অনুপাত বলে, কেউ অ্যাসিড টেস্ট অনুপাত বলে, কেউ কুইক অনুপাত বলে, কুইক অনুপাত বলে। ওকে, তো যে অনুপাতই বলো আসলে কাজ একই, তারল্য অনুপাত। আর এখানে আমরা কি শিখলাম? তারল্য সম্পদ কিভাবে বের করতে হয়, তারল্য দায় বা তড়িৎ দায় কিভাবে বের করতে হয়, চলতি সম্পদ কোনগুলা, চলতি দায় কোনগুলা, চলতি মূলধন কিভাবে বের করতে হয়। আমি বলছি টেকনিক্যালি মূলধন মানে সম্পদ মাইনাস দায়, তার মানে চলতি মূলধন বা কার্যকরী মূলধন মানে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। দ্যাটস ইট। এটাই হচ্ছে আজকের আলোচনা। আমাদের এখান থেকে অন্তত মিনিমাম একটা বা দুইটা অনুপাত আসছে, 3টা অনুপাতের মধ্যে একটা তো কমন 100% আসবে, কমপক্ষে 2টা অনুপাত আসে পরীক্ষায়। সো পরীক্ষায় এখান থেকে ধরো 2টা অনুপাত দিতে পারলে তোমার 4 নাম্বার এখান থেকে হয়তো কমন পড়ে গেছে। জাস্ট এই 3টা অনুপাত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেজন্য সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো আমাদের ক্লাসের রেসপন্স আসলে আশানুরূপ না, সেজন্য হয়তো কয়েকটা ক্লাস আমরা অফ রাখবো আগামী কয়েকদিন। আমি যদি দেখি গ্রুপে স্টুডেন্টরা রেসপন্স করো, আর আমরা কিন্তু আমাদের পেইড কোর্সের অলরেডি শুরু করতে যাচ্ছি। তো যারা মানে অ্যাড হতে চাও, প্লিজ আমি 1 মিনিট তোমাদের সাথে একটু কথা বলি, যদি একটু সময় দাও। সেটা হচ্ছে, আমরা শুধু এইচএসসি 26-এর জন্য কোর্সটা লঞ্চ করতেছি। 26-এর জন্য আমরা বলছি 20 থেকে 25 জন স্টুডেন্ট মান্থলি পড়াবো, জাস্ট 1000-এর মধ্যে, এর চেয়ে কম নেব। যেখানে আমরা 4টা সাবজেক্ট, কি কি ভাইয়া? অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং, এই 4টা সাবজেক্টের A+, পাশাপাশি অ্যাডমিশন টেস্টের 70% কাভার করে দিব, পাশাপাশি বাংলা, ইংলিশ, আইসিটির সাজেশন থাকবে, আমার পরীক্ষা থাকবে। হ্যাঁ,
এটা আর্থিক বিবরণীর ফার্স্ট ক্লাস না, এটা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণের ফার্স্ট ক্লাস। আজকে 5 ক্লাস নিয়েছি, 5 ক্লাসে আমরা 3টা অনুপাত নিয়ে কথা বলেছি। আমরা আগামী ক্লাসগুলোতে আমরা কয়েকটা অনুপাত নিয়ে কথা বলবো। আমি একটা বিষয় খেয়াল করি, আমরা আমাদের গ্রুপে যারা আছে, আমি একটা কথা বলি, আমরা যে কোর্সটা লঞ্চ করেছি এখানে মাত্র 20 থেকে 25 জন স্টুডেন্ট নিব। সো 5-6 জন অলরেডি আমাকে নক করে রাখছো, আমি কাউকে এখনো ভর্তি করে নাই। আমার কথা হচ্ছে 15 জন হলে আমরা ভর্তিটা শুরু করবো ফাইনালি। সো এরপরে 15 জনের কম হলে আমি ভর্তিটা আর করাবো না। তোমরা যারা অন্য জায়গায় প্রাইভেট পড়ো বা বাসায় টিউটর রাখছো, আমি আশা করবো এইখানে অ্যাড হলে তোমাদের আর কিছু লাগবে না, সব বাদ দিয়ে দিবা, 100% আমার সাথে থাকবা। দেখবা যে তোমাদের A+টা কিভাবে আসে গত আগামী 3 মাসে দেখবা। ওকে, সো জাস্ট 3 থেকে 4 মাস আমাকে সময় দিলে তোমাদের যা যা প্রবলেম সবই সমাধান হয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টের। আশা করি এটা মাথায় রাখবা। আর একটা বিষয় হচ্ছে, আমাদের ক্লাসগুলো আমরা ইউটিউবে আপলোড দিয়ে দিই, তোমরা জাস্ট কমার্স রোড ম্যাপ, COMMERC কমার্স রোড ম্যাপ, ROAD রোড ম্যাপ লিখে সার্চ দিবা। আর আমাদের গ্রুপ ফেসবুক পেজের নাম হচ্ছে অ্যাকাউন্টিং হেল্প কেয়ার, আমার পেজের নাম, পার্সোনাল পেজের নাম শাহাদাত খান রাশেদ, এগুলাতে সার্চ দিবা। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, অবশ্যই গ্রুপে মেম্বার অ্যাড করে দিবা, যাতে করে আমরা নিয়মিত ক্লাস নিতে পারি। সো আগামী কয়েকটা দিন তোমরা যদি ক্লাসে রেসপন্স করো তাহলে আমরা কন্টিনিউ ক্লাস করাবো, না হলে হয়তো বা ক্লাস আমরা কি বলবো, ক্লাসের মানটা একটু কমিয়ে দিতে হবে। কারণ হচ্ছে ফ্রিতে ক্লাস দিলে অনেকে রেসপন্স করো না। আমার ক্লাসটা কেমন লাগতেছে তোমাদের সেটা অবশ্যই জানাবা। পাশাপাশি তোমাদের বন্ধু বান্ধবকে একটু কাইন্ডলি ভাইয়া মেনশন করে দিবা, যাতে করে নিয়মিত ক্লাসগুলো করে। আমাদের পেজে প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড আছে, প্লাস ইউটিউবে ক্লাসগুলো আছে। যারা আজকে ফার্স্ট ক্লাস করেছো তাদের রিকোয়েস্ট থাকবে তারা আগের ক্লাসগুলো করে নাও, তাহলে আমার সম্বন্ধে তোমাদের একটা ভালো আইডিয়া জেনারেট হবে যে আমি কিরকম। আমি প্রায় বিগত 16 বছর যাবত পড়াচ্ছি। সো আমার কাছে যে বিষয়টা, আর যারা আমার কোর্সে অ্যাড হবে তাদের জন্য স্পেশাল কিছু অফার আছে। ওকে, সেই অফারগুলো তোমরা নিতে পারবা, অর্থাৎ আমার অ্যাকাউন্টিং সাজেশন বুকটা নিতে পারবা, আমাদের ফুল একটা সাজেশন বুক অর্থাৎ বিজনেস মেন্টর যেটা, ওটা পাবা। পাশাপাশি PDF শিটগুলো পাবা, প্রিন্টেড প্রত্যেকটা বইয়ের লেকচার শিট পাবা। সো এগুলা খুবই কমন একটা বিষয়, এটা কিন্তু তুমি টাকা দিয়ে কোনো জায়গায় পাবা না। সো চাইলে তোমরা অ্যাড হতে পারো, আমি আশা করি তোমাদের জন্য খুব ভালো হবে। যারা আমাকে অন্তত চেনো তারা এই ক্লাসগুলো মিস করার কথা না। ওকে, তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকবা। ইনশাল্লাহ আগামীকালকে হয়তো বা আমরা ক্লাসটা নেব না, আমি একটু ব্যস্ত থাকবো। সো পরবর্তী ক্লাসগুলো আমরা কন্টিনিউ করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। অবশ্যই অবশ্যই বন্ধু বান্ধবকে একটু গ্রুপে কাইন্ডলি ইনভাইট করে দিবা। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।